আমি একটু জানতে চাইবো যে আমরা আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা, ভুল এখনো বুঝতেছি কিনা, এই সরকার আরো বেশি দিন ধরে থাইকা যেতে চায় কিনা, ডক্টর ইউনূসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরা 10 মাসে 11টা দেশ ঘুরছে অতি অকামে, এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না। আপনি একটু আমারে বুঝাই দিলে আমি বা আমার দর্শক একটু একটা আপনি 2-3টা প্রশ্ন করেছিলেন তো আমাকে, আমি একটার অ্যানসার দিয়েছি আর 2টা পরে দেব। জি 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 অবশ্যই 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 আমি একটু বেস্ট ফুয়াদের কাছে একটু শুনতে চাই যে আমরা ভুল বুঝতেছিলাম কিনা, ভুল ভুল বুঝার আগে আমার মনে হয় যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে, 100 সিটে ন্যূনতম তাকে 111-এর সরকার দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে ন্যূনতম ভাবে, 14তে ইলেকশন থেকে বঞ্চিত করেছে, 18 সনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে, তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে। অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে, তাকে অনেক কনস্পিরেসি থিওরি এখানে কাজ করছে। এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন, ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের ডিপ স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে, তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে। এর ভিতরে আসছে যে মানবিক করিডোর, এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে, প্রলং করবে। এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স এখানে বিশাল আকারের নেতৃবৃন্দ রাজনৈতিক দলকে কনভিন্স করেছে। এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন, কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওখানে মানবিক করিডোর হবে না, ত্রাণ করিডোর হবে, আমরা কিন্তু জানতাম না আনটিল এন্ড আনলেস পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা। আমরা এটা জানতাম না যতক্ষণ পর্যন্ত ওনার হাই রিপ্রেজেন্টেটিভ এই কথা না বলেন, আমরা কিন্তু জানতাম না। ইন্ডিয়ান মিডিয়া, তাও কতিপয় মিডিয়া এগুলি নিয়ে কথা বলতে শুরু করছে অনেক পরে। ডক্টর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি, এখানে কোনো কিছু হয় নাই, কিন্তু উনার উপদেষ্টা, উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি নিয়ে কথা বলছেন। উনি কি কানে শুনতে পান না শোনেন না আমি জানি না, কিন্তু না খালিদ ভাই, দেয়া হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস, বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে আবাসিক সমন্বয়কারী, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে, দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে, তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে, প্রোটোকল আছে, 1941 এর যে কনভেনশন আছে সেগুলো দিয়ে করবে। ইন্ডিয়ান মিডিয়ারে আমি ধর্তব্যের মধ্যেই নেই না, যে মিডিয়াগুলির মধ্যে আছে। আমি সরকারের কথা বলতেছি। ডক্টর ইউনূস একদম স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর, ত্রাণ করিডোর এগুলি কোনো কথা নাই, পুরোটাই ভুয়া। ভুয়া না তো আলোচনাটা হয়েছে না, যেটা হয়েছে আমি যেটা সবগুলো বক্তব্য থেকে দিয়েছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আলোচনাটা চলছে সেখানে এরকম একটা করিডোরের আলোচনা কেমনে সম্ভব আপনি আমারে বলেন। প্যাচটা আপনি দেখেন, প্যাচটা আপনি দেখেন, হতে পারে তো প্যাচটা আপনি দেখেন, এটা তো সিকিউরিটি ইস্যু তো খালি ভাই, এটা সিকিউরিটি ইস্যু, রাষ্ট্রের প্রত্যেকটা আলোচনা তো আপনি প্যাচটা দেখেন, আপনি বিএনপি ট্রমাটার কথা আপনি বললেন, আপনি প্যাচটা দেখেন, আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন, আবার আরাকান আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে, আপনি সরকার আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে। তো এটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে, বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে? এটা ইন্ডিয়ান মিডিয়ার আপনি বাদ দিয়ে রাখেন, ইন্ডিয়ান মিডিয়া আপনি বাদ দিয়ে রাখেন, গাজা হবে, এখানে ফিলিস্তিন হয়ে যাবে, এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায় যাব, মানে এটা ইজ টু ফার, মানে টু রিমোট এই আলোচনাটা করা। আপনি যেটা করতে পারতেন এই আলোচনাটা অন মেরিট বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন। আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা, বিকল্পটা কি হতে পারে। আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না, কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন, তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে, যে তখন সন্দেহ করবার প্রশ্ন আসবে। ফুয়াদ, আপনি ভারতীয় ন্যারেটিভটা কেন বলতেছেন? ধরেন আমি আর আপনি, আপনার কথা তো আমি শুনি, আমি আর আপনি যেখান থেকে তথ্য নিচ্ছি, ধরেন আমাদের সরকার থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন, আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে ওইখানে কি বলতেছেন, আপনি শুধু এই বক্তব্যগুলি পরস্পর সাজান, তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান মিডিয়া আমার দরকার নাই, ইন্ডিয়ান ন্যারেটিভ আমার দরকার নাই, তাইলে আপনি দেখেন আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় আসতে পারেন কিনা। না, কনসার্ন হওয়ার মতো কিছু নাই তো, কনসার্ন হওয়ার মতো কিছু নাই, যে আমার বাংলাদেশে না, আমার কনসার্ন হওয়ার মতো কিছু নাই। যেটা হচ্ছে যে আমার এখানে 16-17 লক্ষ রোহিঙ্গা আছে যারা 7-8 বছর থেকে এখানে আছে। আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে, এবং আপনি জানেন এই কনভারসেশন গুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না।
ওয়েস্টার্ন পলিটিক্স থাকলে যেটা হতো, এখানকার পলিটিক্যাল মেজর পলিটিক্যাল পার্টি কিন্তু লিডারদের পাবলিক ডোমেইন তো অন্তর্বর্তীকালীন সরকার সিম্পলি ব্রিফ করে দিত। ফুয়াদ ভাই পাবলিক ডোমেইনে তো আপনি দিলেন, এটা তো of course ভুল করেছে। Of course পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে ভুল বলছেন। করেছেন। এবং তিনটা মিথ্যা কথা হ্যাঁ, বলছেন certainly নিরাপত্তা ভুল উপদেষ্টা করেছেন। খলিল সাহেব, তিনটা মিথ্যা কথা হ্যাঁ, বলছেন একটারে কাউন্টার করতে গিয়া। হ্যাঁ, আলটিমেটলি তো এটা তো রাষ্ট্র নিজে ডিজাস্টার করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু রাষ্ট্র They should be fired. গোলটা পররাষ্ট্র উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ সেটা দাবি করতে পারেন। হ্যাঁ, সার্টেনলি আলোচনা আপনি তুলতেই পারেন, কিন্তু আমরা যেটা বোধ করছি যে এই কনভারসেশন তো পাবলিক হইতে পারে না, এই কনভারসেশন তো কখনো ওপেন ফোরামে হয় না। প্রতিটা রাষ্ট্র এই সিকিউরিটি ইস্যুস গুলোকে অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে। যেখানে খুব মেজর ইস্যু থাকে, ইংল্যান্ডের কথা আমি জানি, ওখানে কোবরা আছে, লিডার অফ দ্য অপোজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতাকে রেখে প্রাইম মিনিস্টার ব্রিফ করে দেন, যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না। ওইখানে এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ম্যাচিউর ডেমোক্রেসি না। আমরা এই ভুলগুলো এই জন্য বারবার করছি। কিন্তু মানবিক করিডোরের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে, এটা কাম্য ছিল না। অতএব বিএনপির ট্রমা যখন আমরা আলোচনা করছি, তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে, আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি, এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে। প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে, তারেক রহমান জিতেছে না ইউনূস জিতেছে। আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে, আমার শত্রুরা হেরে গেছে। তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, সংঘাত, টেনশন, দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল, সেটা হেরে গেছে। এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপিরা মিলে কি ইউনূস চেয়ে 3-4 বছর দেখবেন এরকম। আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে। আমি লাইনটা পুরো করি। সেনাবাহিনী, ভারত আর বিএনপি হচ্ছে এক দল। এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল। তারা হচ্ছেন দেশবিরোধী শক্তি এবং ওনারা সরকারি দল। হ্যাঁ, ওনারা সরকারি দল, আমরা বিরোধী দল, এরকম না। আপনারা সরকারি দল, আপনারা সরকারি দল। ইউনূস সাহেব, ওয়াহিদ ভাই বিরোধী দল। হ্যাঁ। আর্মি হচ্ছে, দেখেন, ডিজিএফআই হচ্ছে ইউনূস সাহেবের আন্ডারে। ডিজিএফ এর ফেইলরও সেনা প্রধানের উপরে যায় এবং বিএনপির উপরে যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা বিষয় হলো খালেদ ভাই, আমি একটু ফুয়াদ ভাই একটু শেষ করে আসতেছি। একটা মিনিট, ফুয়াদ একটু শেষ করে আমরা আসতেছি। আমি শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে মানে রাষ্ট্র কোন জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনার দায়িত্ব দিয়েছে এই সরকারকে, এটা কিন্তু একটা রেগুলার 90 দিনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট না। এভরি ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি হ্যাভ বিন ব্রোকেন ইনটু পিসেস। কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, সচিবালয় বলেন, এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমাদের পুলিশ বাহিনী বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, প্রত্যেকটা জায়গায়। তো সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন, বাস্তবতা তা না। ভিতরের খবর আপনিও জানেন, ওয়াহিদ ভাইও জানে, আমরাও জানি। আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না। দিনের ব্যাপারে যেটা হয়েছে, যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না। আমার বক্তব্যটা ভারতীয় গণমাধ্যম বলেছে, এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না। ক্যান্টনমেন্টের বক্তব্য, বিভিন্ন বক্তব্য এরকম আসছে। ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি, আমরা প্রথম দল, রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনূসকে লিখিত দিয়ে এসেছি যে 18 মাস থেকে 24 মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে, এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রথম রাজনৈতিক দল হিসেবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। তারপরে 19 সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি, যে ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল। আমরা বক্তব্য দিয়েছি নির্বাচন কবে হবে, 6 মাস হবে, 2 বছর হবে, 4 বছর হবে, এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত হবে। আমি একটা ছোট প্রশ্ন করে রাখি, আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে। সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না। সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না, সহযোগিতা করতেছে না, কি করতেছে এটা বোঝা যায় না, কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না। আমি ওইটা ঠিক মতো করতে চাইলেও করতে পারতেছি না, আপনিও এরকম বললেন আর কি, করতে চাইলেও করতে পারতেছেন। তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পর দল নিয়ে একটু বিদেশে চলে যাই, তো এটা আমার জন্য একটু ভালো, তাই তো? না, বিদেশে ধরুন রাষ্ট্রীয় স্টেট প্রটোকল, এবং এটা তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। রাষ্ট্রীয় সফরে এইরকম অন্তর্বর্তী ইন্টারিম আসলে রাষ্ট্রীয় সফরেই যায় না মানুষ। আর এটার মধ্যে হচ্ছে ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট, একটু পার্থক্য আছে খালি। ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট। ইলেকশন টাইম গভর্নমেন্টের তো অ্যাবসলিউট জুরিসডিকশন, কাজের পরিধি, মেয়াদ ওটা সংবিধানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে। অতএব তার অন্য কার্যক্রম আমাদের কাছে ভিজিবল হয় না। কিন্তু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার আরো একটু কাজের পরিধি অনেক বেশি, যেহেতু গণ অভ্যুত্থানের পরে আসছে তাকে অনেক কাজ করতে হয়েছে, এবং এই কাজগুলো করবার এই বাস্তবতাগুলো তৈরি হয়ে আছে। ওকে।